শ্বশুরবাড়িতে আজই শেষ দিন তিতিরের। শেষমেশ বাধ্য হলো 2 বছরের সংসার ছেড়ে আসতে। বিয়ে 2 বছর পেরোলেও তিতিরের স্বামী রায়হান, সে যে বিয়ের 3 দিনের মাথায় হঠাৎ বাচ্চার মিশনে খবরে বাড়ি ছেড়েছিল আর ফেরেনি। সে একজন আর্মি অফিসার, তার কোনো খবরও কারো জানা নেই। সেই দিনটা ছিল তিতির ও রায়হানের বউভাতের দিন। শ্বশুরবাড়ির আশেপাশে প্রতিবেশীরা প্রতিনিয়ত কানাঘুষা করে, এমনকি তিতিরের চরিত্র নিয়েও প্রশ্ন তুলে। এতদিন মুখ বুজে সব মেনে নিয়েছিল, কারণ তার বাবা সমতুল্য শ্বশুর ছিলেন। তার মনোবল এবং সেই মানুষটা যে আর নেই। গতকালই যে তাকে চিরতরে হারিয়ে ফেলেছে, অন্ধকার কবরের চিরনিদ্রায় শায়িত করে রেখে এসেছে। তাই এই বাড়িতে আর থাকার মতো শক্তি বা আশা পেল না। তার আশাই বা থাকবে রায়হানের, যে কিনা নতুন বউকে বিয়ে করে ফেলে রেখে গেছে আর খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। তার অপেক্ষায় শাশুড়ি মা ননাসও সুযোগ পেলে কথা শোনাতে ছাড়ে না। বাড়িতে দেবরের বিয়ে ঠিক হয়েছে, দেবরের বউ বিয়ে করে বাড়ি এলো, হয়তো সেও সেই দলে যোগ দেবে। তাই চলে আসা সমীচীন মনে করল। তিতিরের শ্বশুর বাবা অসুস্থ হওয়ার পর থেকেই তার শাশুড়ি বিগত 6 মাস যাবৎ উঠতে বসতে খুদ ও খোঁটা দেয়। তাদের নজরে হয়তো তিতির অপায়া অলক্ষণী মেয়ে, হবে না বা কেন, সবার চোখে তো তাই। হয়তো বিয়ে করে আসার পর বউভাতের দিনই স্বামী লাপাত্তা হয়, শ্বশুর শয্যাশায়ী হয়, বাবা বাড়িতে, বাবা ভাই বেঁচে নেই, মা ও ভাবি আছে। 8 মাসের অন্তঃসত্ত্বা বিধবা ভাবি জীবিত হয়েও যেন মৃতর মতো। আর মা তো হাই প্রেশার ডায়াবেটিক্স রোগী, তাদের খরচ স্থিতি দুটাই টিউশনি করে চালাতো। এই টিউশনি করা নিয়েও কম কথা শুনতে হয় না। রাত করে বাড়ি ফিরে বলে আশেপাশে মানুষজন কুৎসাত রটা, স্বামী নিখোঁজ আর বউটাকে দেখো টেং টেং করে বাইরে ঘুরে বেড়ায়, রাত দিন নেই বাড়ি ফিরে, দেখো গিয়ে নতুন আশিক জুটিয়েছে হয়তো। না হলে স্বামীর জন্য কষ্ট তো দেখা যায় না, দিব্য আনন্দে আছে। ও ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পেয়েছে বটে। মেডিকেলে পড়াচ্ছে, আবার এমন অপয়া মেয়েকে বাড়িতে রেখেছে। আমি হলে কবে ঘাড় ধরে বের করে দিতাম। এসব শুনতে শুনতে তিতিরের আর গায়ে লাগে না। প্রথম প্রথম দরজা লেগে চিৎকার করে কাঁদতো, তখন শাশুড়ির ওকে বেগম এসে বুকে আলগে নিত। কিন্তু সময়ের পরিক্রমায় আশেপাশে বাইরে আবরণ বিচারক মানুষদের মতো সেও তিতিরের ভিতরটা দেখে ছেড়ে দিল। পাড়া প্রতিবেশীদের তো যাতায়াত লেগেই থাকে বাড়িতে, তারা সান্ত্বনা দেওয়া বাহানায় বুড়ো ঘাতে লবণ লাগিয়ে যায়। আস্তে আস্তে শাশুড়ি মাও বদলে গেছে। শ্বশুর বাবা ব্যতীত তিতিরের দিকটা বোঝার যেন কেউ চেষ্টাই করে না। হাতে মেহেদি রং শুকানোর আগেই বিচ্ছেদ। তখনও তো জানতো না তার অদৃষ্টে সাময়িক বিচ্ছেদকে দীর্ঘস্থায়ী রূপান্তর করা হবে। অপেক্ষা তো সে কম করেনি। 1-1.5 মাস পেরাতেই হাসি খুশি তিতিরের ঠোঁটের কোণে হাসি যেন মুছে যেতে লাগলো। সারাদিন মনমরা হয়ে থাকা এবং বিকেল হলেই ছাদে গিয়ে হাঁটু ছড়ানো চুলগুলো ছেড়ে নির্নিমেষ অম্বরপানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। এসব দেখে তিতিরের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ওর শ্বশুর বাবা ওকে পড়াশোনায় ব্যস্ত করার কথা ভাবে। লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলেও সব ভুলে থাকতে। তাছাড়া তিতিরের এসএসসি রেজাল্টও খুব ভালো। এক প্রকার জোর করে তিতিরের শ্বশুর মোহাম্মদ ওসমান আলী তিতিরকে মেডিকেল কলেজে ফর্ম ফিল আপ করায়। লেখাপড়া ভালো হয় সে, সময় রাত দিন এক করে লেখাপড়া করে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দেয়। এতপর ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পায়। সে সময় জোর করে মেডিকেলে ভর্তি করিয়ে বলে তার লেখাপড়ার সুযোগ হয়েছে। এসএসসির পরে বাবা মা ভালো ছেলেও ঘরে পেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। তাই তিনি জীবিত থাকার অবস্থায় শত অবহেলা অবজ্ঞা বাঞ্ছনার শিকার হয়েও থেকে গেছে। এখন সে মানুষটা জীবিত নেই, তার শেষ হয়েছে। তিতিরে যেটুকু পেয়েছে সেবা শুশ্রূষা করেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েও ভর্তির আগে ফরিদপুর মেডিকেল কলেজে এসে পড়েছিল। পেছন ঘুরে বাড়িটা দেখে নিয়েও দীর্ঘশ্বাস ফেলে তিথি ট্রলি হাতে বেরিয়ে এলো। তার এখানে সময় যে ফুরিয়ে গেছে। 8 ঘন্টার মধ্যে নিজের বাবা তৈরি করা একতলা বাড়িতে সামনে রিকশা থেকে নামে।
কলিং বেল চাপ দিলে তিতিরের মা নাজমা বেগম দরজা খুলে মেয়েকে টলি হাতে দেখে মলিন হেসে দরজা ছেড়ে দাঁড়ান। তিতিরও মাকে জোরপূর্বক হাসি উপহার দেয়। তিতির টলিটা রেখে বলো, হিয়া কই মা? একটু ঘুমাইছে। মেয়েটা খেতে পারে না জানিস তো, খেলেই বমি হয়। ও আচ্ছা, আমি ওর জন্য কিছু রান্না করে। তবে তিতিরের মা মেয়েকে নিষেধ করে, বল মাত্র এসেছিস, একটু রেস্ট কর। আজ তো ক্লাসে যাসনি, রেস্ট কর। আমি একটু পর রিয়ার জন্য সবজি নিয়ে নরম খিচুড়ি রান্না করতাম। তিতির হালকা হেসে মাকে ছোপায় বসে বলো, কিচ্ছু হবে না, তুমি গিয়ে রেস্ট করো, আমি রান্না করছি। পারবি তুই? আরে হ্যাঁ মা, ও বাড়িতে প্রতিদিন রাতের জন্য রান্নাও। শুক্রবার আমিও তো রান্না করি। তিতির মুখ ফসকে বলে ফেলে এখন নিজেই চুপ হয়ে গেছে। আর তো যাওয়া হবে না সেখানে, সব ছেড়ে এসেছে সে। নাজমা বেগম মেয়েকে মাথায় হাত রেখে মলিন কণ্ঠে বললেন, আমাদের জন্য আজ তোকে এই দিনটা দেখতে হলো। তোর বাবা তখন অসুস্থ হয়ে গিয়েছিলেন বলে সময় থাকতে কন্যা বিয়ে দিতে চেয়েছিলেন। কে জানতো এত ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার পরেও। বাদ দাও মা, সবকিছু সবার জন্য হয় না। আমি যা ডাল ভাত চাল ঠিক করি, তোকে লোকমুখে অনেক বাজে কথা শুনতে হয় তাই না? মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে এই পীড়াদায়ক প্রশ্নের জবাব বলে, লোকমুখে তো কত কিছুই বলে। সব কিছু আমরা করি, আশেপাশে মানুষ রাস্তা দেখলেও বাজে কথা বলে। পাড়ার মোড়ে বকাটে সুজনের কথা শোনায়, সে তো এখনো ফুলে ফেঁপে উঠেছে। ভয় হয়। হিয়া 8 মাসের অন্তঃসত্ত্বা, এখন তুই এসেছিস। দুটা যুবতী মেয়ে নিয়ে একা থাকাটা যেন সমাজের চক্ষুশূল। বাড়ির আশেপাশে প্রায় সুজন পলাশদের ঘুরতে দেখা যায়। তুই চিন্তা করো না মা, ওদের কাজই এসব। এই সুজনের হুমকি ধামকি যেন বাবা মার বিয়ে করিয়েছিলেন, তাও জানি আমি। এখন আজকে আসার পথেও সে অশ্লীল ভাষায় প্রয়োগ করেছিল। নাজমা বেগম চিন্তিত হয়ে মেয়েকে জড়িয়ে ধরে বলেন, আমার ভয় যে আরো বেড়ে গেল। কি করব আমি তোদের নিয়ে? এখানে থেকে দূরে কোথায় চলে যেতে পারলে শান্তি পেতাম। কে জানতো, কে জানতো আমার ছেলে মেয়েদের জীবনে যে এমন হবে, আমি স্বপ্নেও কল্পনা করিনি। মা বাদ দাও, যা হয়ে গেছে তা গেছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, হিয়াকে ঘুম থেকে তুলো। তিতির হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে চাল ডাল ধুয়ে চুলায় চড়িয়ে দেয়। তারপর সন্ধ্যা হলে মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে যাওয়া ধরলেই কলিং বেল বেজে ওঠে। নাজবা বেগম আচমকা আটকে উঠল। তিতির দরজা খোলার জন্য অগ্রসর হলে ওর মা বাধা দিয়ে ভীত কণ্ঠে বলল, আগে ব্যালকনি দিয়ে গেটের বাইরে দেখে নে। প্রায় সুজন পলাশ কলিং বেল চাপে, গেটে লাথি দেয় না খুললে। সন্ধ্যার পর এসব করে। হীরার ওপর নজর পলাশের। তিতিরও মায়ের কথা অনুযায়ী বারান্দা দিয়ে দেখে নিল। মাকে এসে আশ্বস্ত করে বলল, মনে হচ্ছে না সুজন পলাশরা অন্ধকারে গেটের বাইরে কাউকে দেখা যাচ্ছে না। মনে হয় না সুজনরা হবে। দরজাটা খুলে দেখে আসি কে আসলো। নাজমা বেগমের মনে ভয় পুরোপুরি কাটেনি। সন্ধ্যা হলেই তার মনে ভয় হতে থাকে। তিতির মাকে দেখে নিয়ে গিয়ে দরজা খুলল। দরজা খুলে কেচি গেটের কাছে গিয়ে দেখে বাহিরে বড় ব্যাগ কাঁধে একজন লোক দাঁড়িয়ে আছে। হাতে তার একটা ছোট বক্স। তিতিরকে দেখে লোকটা বলল, আপনি তানুজা নূর তিতির? ম্যাম, আপনার নামে একটা পার্সেল এসেছে। কিসের পার্সেল? আমি তো কিছু অর্ডার করিনি। তাছাড়া হোম ডেলিভারি দেয় এমন কিছু কখনো অর্ডার করিনি। তিতিরের পাল্টা প্রশ্নে লোকটা বলল, আমরা তো জানি না ম্যাম। আপনার পার্সেলের জন্য গুগল ম্যাপের ঠিকানা দেওয়া ছিল, কিন্তু আপনার ফোন নাম্বার দেওয়া ছিল না। হোম ডেলিভারিতে পার্সেল এসেছে। তিতিরের মনে সন্দেহ দানা পাকে। সন্দিহার কণ্ঠে বলে, প্রয়োগের নাম পরিচয় কি? সরি ম্যাম, আপনি পার্সেলটা রিসিভ করে নিজে দেখে নিন। তিতির আর কথা না বাড়িয়ে পার্সেলটা নিয়ে নিল। পার্সেলের গায়ে নাম পরিচয় লেখা নেই। লোকটা চলে গেলে তিথি গেট লাগিয়ে বাসায় এসে পার্সেলের বক্সটা খুলে দেখে তাতে একটা গহনার বক্স ও একটা খাম। গহনার বক্সটা তার চেনা। চেনা তো হবেই, কারণ তার বিয়ের সময় তার শাশুড়ি এই বক্সটা দিয়েছিল। বক্সটা খুলে দেখলো তাকে তার শাশুড়ি দেওয়া একজোড়া বালা ও বিয়ের পরদিন রায়ানের দেওয়া গলার চেন ও কানের দুল। এসব সে আসার সময় শাশুড়ি ওয়ার্ড্রোবের উপরে নীরবে খুলে রেখে এসেছিল। দীর্ঘশ্বাস ফেলে তিতির এসব ফেরত পাঠানোর কারণ বুঝল না।
এবার খামটা খুলল। খামের ভিতর একটা চেক, তাতে 2.5 লক্ষ টাকা অ্যামাউন্ট। তিতির আর কাল বিলম্ব না করে তার শাশুড়ির নাম্বারে ফোন করে। রোকেয়া বেগম হয়তো ফোনের অপেক্ষাতেই ছিল। রিং হওয়া মাত্রই রিসিভ করে। তিতির সালাম বিনিময় করে বললেন, মা, আপনি এগুলো পাঠালেন কেন? দেখো তিতির, তোমার স্বামীর কোনো খোঁজ নেই এবং শ্বশুরও আর বেঁচে নেই। তোমার বিয়ে দেনমোহর 4 লক্ষ টাকা ছিল। দেনমোহরের 4 লক্ষ টাকা আওতায় এই গহনাগুলো ছিল। খুব কম সময়ের মধ্যে বিয়ে হওয়াতে তখন বেশি গহনা পরাতে পারিনি, কিন্তু আমার ছেলে তোমার দেনমোহরের টাকা আগেই তার বাবার কাছে দিয়ে রেখেছিল। আজ তুমি বাড়ি ছেড়ে, তাই তোমার হক তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার ছেলের নামে যা আছে তা তুমি চাইলে অধিকার নিয়ে আসতে পারো। না মা, তার দরকার পড়বে না। আপনার ছেলে নেই তো আমি তার সম্পত্তি দিয়ে কি করব? আমাদের তো কোনো সন্তান 2 বছরে মিশন থেকে ফিরল না। হেডকোয়ার্টারও তার খবর জানে না। সে মিশন শেষে কোথায় গেছে কেউ জানে না। সবই আমার ভাগ্য। রোকেয়া বেগম বললেন, ভালো থেকো। এতদিন গালমন্দ করছি, না চাইতেও করছি। তোমার ভবিষ্যৎ ভালো হোক, অতীতের ছায়া না পড়ুক। তিতিরও আর কথা বাড়ালো না। শ্বশুর বাবা মারা যাওয়ার পর শাশুড়ি মা আজকেই ফোনে তার সাথে একটু কথা বললেন। কাল থেকে তিনি তিতিরকে কিচ্ছুটি বলেনি। তিতির উপরের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিজের সব হতাশ উড়িয়ে দিতে চাইল। সে প্রাণ খুলে বাঁচতে চায়। তিতিরের মা নাজমা বেগম তিতিরের সব কথা শুনছে। তিনি মৌন রইলেন। মেয়েকে নিজেই নিজে সামলে নিতে দিলেন। শ্রাবণের শেষ সপ্তাহ। আকাশে প্রায় মেঘের আনাগোনা। ক্ষণে ক্ষণে মেঘের দলপাকা গর্জন করে উঠে। তিতির খিচুড়ির অবস্থা দেখে বুঝলো পানি আর একটু শুকাবে। তাই বাগারের জন্য আগে থেকে পেঁয়াজ রসুন কাটছে। চোখ দিয়ে টপ টপ করে জল গড়াচ্ছে। সবাকে বোঝাতে চাইছে এই জলের ধারা পেঁয়াজের কাটার দরুন। আর সে সব ছেড়ে যে এসেছে। মায়ের চোখ তো আর ফাঁকি দিতে পারবে না। নাজমা বেগম ঠিক বুঝে গেল। মেয়ের হাত থেকে জোর করে পেঁয়াজ নিয়ে নিজেই কাটতে আরম্ভ করলো আর বললেন, ছাদের দরজাটা বাড়ি দিচ্ছি, একটু যা দেখে আয়। দুপুরের মেঘ ডাকছিল বলে তড়িঘড়ি করে আচারের বয়মগুলো আনার সময় মনে হয় লাগাইনি। আমার হাঁটুতে ব্যথা করছে, তুই যা দেখে একটু। তিথি নিঃশব্দে ছাদের সিঁড়িতে উঠল। ছাদের দরজা ভিড়ানো ছিল। ধীর পায়ে ছাদে ভেজা মেঝেতে পা রাখল। কেমন অদ্ভুত শিহরণ। মাঝ বরাবর গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে দুহাত প্রশস্ত করে আকাশপানে মুখ করে নয়নজোড়া মুদিত করল। বিয়ের রাতে তিতির রায়হান আসার আগেই ঘুমিয়ে পড়েছিল। প্র্যাকটিক্যাল পরীক্ষা 2 দিন পরই বিয়েটা হয়, তার জন্য ক্লান্তি একটু বেশি। তাছাড়া রাত 1:30 অবধি অপেক্ষায় জেগেছিল, পরে না পারতে বসে বসে ঘুমিয়ে গেছিল। পরদিন সকালে উঠে দেখে হাতের চুড়ি, গলায় হারগুলো খুলে পাশের টেবিলে রাখা। পাশে ফিরে রায়হানকে ঘুমন্ত অবস্থা দেখে বুঝেছেন রায়হান এগুলো খুলে দিয়েছে যাতে ঠিক মতো ঘুমাতে পারে। তিতিরের কিশোরী মন তখন প্রায় প্রখর। ভালো লাগা উদ্রেক ঘটে। কলেজে 2-1 বান্ধবীর মুখে বিয়ের প্রথম রাত নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে সে ভয়ে ছিল। সেই দিন আরো একবার রায়হান তিতিরকে রক্ষা করেছিল। যখন শাড়ি পরে ছাদ থেকে নামার সময় পড়ে যেতে নিয়েছিল, তখনই রায়হান তাকে বাহুডোরে আলগে নিয়েছিল। তারপর রায়হানের বন্ধুত্বের প্রস্তাব। সবকিছু তিতিরকে মুগ্ধ করেছিল, কিন্তু কে জানতো এগুলোই শেষ। দীর্ঘশ্বাস ফেলল তিতির। নেত্রকোণে বেরিয়ে গড়ালো নোনা জল। এই স্মৃতিগুলো তার 2 বছর অপেক্ষার সঙ্গী। আর্মি হেডকোয়ার্টার থেকেও কোনো খোঁজ দিতে পারছে না। হঠাৎ ডুকরে কেঁদে উঠে জড়ানো স্বরে বলতে থাকে, আমার সাথে এসব কেন হয়? স্বামী, বাবা, ভাই, তারপর শ্বশুর বাবা, সবই কেন আমাকে একা করে চলে যায়? হারাতে হারাতে আজ আমি ক্লান্ত। মা ও হীরাকে হারাতে চাই না। আমার আপন বলতে ওরাই। খোলা আকাশের নিচে কিছুক্ষণ দুঃখ বিলাস করে গায়ে গুড়ি বৃষ্টির ছাঁটাই লাগা মাত্রই চোখ মুছে উঠে দাঁড়ায়। তারপর ছাদের দরজা লাগিয়ে নেমে আসে। বাসায় ঢুকে দেখে মা হীরাকে খাবার টেবিলে এনে বসিয়েছেন।
তিতির গিয়ে হীরাকে জড়িয়ে ধরে বলেন, কেমন আছিস? আর মাত্র 1 মাস, তারপর আমাদের সোনামণি চলে আসবে। হীরা মলিন হেসে বলল, আমার বাচ্চাটা জন্মের আগেই এতিম হয়ে গেল। ঠিকই আছে, মা ওইটি, বাচ্চা ওইটি, কি মিল? চুপ, একদম আজে বাজে বকবি না। এসব ভেবে নিজেকে কষ্ট দিবি না। কষ্ট? ওটা নিজেই আমার সাথে আসছে। নিজের চোখের সামনে নিজের স্বামীকে খুন হতে দেখেছি। ওটা অ্যাক্সিডেন্ট ছিল না রে, ইচ্ছাকৃত ছিল। হীরার কথা প্রত্যুত্তর তাচ্ছিল্য করে তিতির বলে, ইনভেস্টিগেশনে হচ্ছে না? কিছু করার নাই রে, টাকা ছাড়লে সব হতো। কিন্তু যেখানে বেঁচে আছি কোনো মতে, সেখানে আর কি করা আছে? নাজমা বেগমকে আসতে দেখে হিয়া এবং তিতি চুপ করে গেল। তিনজনের জন্য খিচুড়ি এবং ডিম ভাজা করে এনেছিল। খাওয়ার মাঝপথে আবারও কলিং বেলের শব্দ। হিয়া আটকে উঠে। তিতির বিরক্ত নিয়ে বলে, আবার কে? তিতির উঠে যেতে ধরলে হীরা তোতলানো স্বরে বলে, যাস না তিতি, তুই যে এসেছিস, ওরা খবর পেয়ে গেছে। খবর পাবে কি? আমাকে আসতে দেখেছে। কেচি গেট না খুলে দেখি কে এসেছে। হিয়া এবং নাজমা বেগমকে কিছু বলতে না দিয়ে দরজা খুলে উকি দিতে দেখলো বাইরে কেউ নেই। আর একটু ভালো করে দেখে সিঁড়ির ঘরে বাতি জ্বালানো। কেচি গেটের কাছ পর্যন্ত গিয়ে দেখে ফিরে আসে, তখনই দেখতে একটি খামটা কেটে ফাঁকা দিয়ে হাতড়ে দিল। ওটা নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাবার টেবিলের কাছে এসে বসলো। এটা পেলাম, কেউ ছিল না, খুলে দেখ। তিতির খামটা খুলল। এরপর যা দেখলো অবাক না হয়ে পারল না।